আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে পাসপোর্টের আবেদনের ফর্ম কিভাবে পূরণ করব এবং অনলাইনে সেই ফর্ম কীভাবে পাবো, অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি এবং পাসপোর্ট ফর্ম পূরণ করে দেখাবো আজকে আপনাদেরকে। চলুন পাসপোর্টের ওয়েবসাইটে প্রবেশ করা হোক। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটা ঢুকবেন এবং এখানে যে প্রথম পেজটি আসবে সেই পেজটিতে বাংলাতে এবং ইংরেজিতে উভয় ল্যাঙ্গুয়েজে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটি পড়ে নেবেন। এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। ডাউনলোড ফ্রম এমআরপি অ্যাপ্লিকেশন ফ্রম এই অপশনটিতে ক্লিক করে আপনার পাসপোর্টের আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং এটা ডাউনলোড করে নিন। 4 পেজের আবেদন ফর্ম বাংলাতেও পাওয়া যাবে এবং ইংরেজিতেও পাওয়া যাবে, আপনার যেটা সুবিধা। আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার কাছে ডাউনলোড করা ফাইল আছে এবং এটি হচ্ছে আমার ডাউনলোড করা পাসপোর্ট অফিসের ফাইল। এটি আমি আপনাদেরকে পূরণ করে দেখাবো। আপনারা ডাউনলোড করে এটা প্রিন্ট আউট কপি প্রিন্ট করে নেবেন, তারপর এটা হাতে পূরণ করবেন। তো আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় কি পূরণ করতে হবে। তো আমাদের শুরুতেই আছে আবেদনকারীর একটি রঙিন ছবি। এখানে যে সাইজটির কথা উল্লেখ আছে এই সাইজ অনুযায়ী আপনি একটি ছবি তুলবেন এবং সেই ছবিটি আঠা দিয়ে লাগিয়ে নেবেন এবং এখানে সত্যায়িত করার কথা বলা হয়েছে। এই সত্যায়িতটা আপনি বাহির থেকে কোনো জায়গা থেকে করতে পারবেন না। এটি করবে পাসপোর্ট অফিসে যে কর্মকর্তারা আছে, একমাত্র তারাই সত্যায়িত করবে। আর এখানে দুটি ছবির বক্স আছে। এখানে যারা অপ্রাপ্ত বয়স্ক পাসপোর্টের জন্য আবেদন করতেছেন, একমাত্র তারা এটাকে এই ক্ষেত্রে এটা পূরণ করতে পারবেন। এখানে তাদের অভিভাবকের পিতামাতার ছবি দিতে হবে এবং তার ছবি এখানে থাকবে। যাই হোক, এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা পড়ে নেবেন। এটা পড়া ভালো। এখানে আপনি যেই অঞ্চলে পাসপোর্ট যেই অঞ্চল থেকে করতেছেন, ময়মনসিংহের হলে ময়মনসিংহ, ঢাকা বিভাগের হলে ঢাকা, যে জেলার যেই অঞ্চলে সেই পাসপোর্ট অফিসের নাম এখানে দিবেন। আবেদনের প্রকৃতি, আপনি কি নতুন পাসপোর্টের জন্য নতুন আবেদনকারী, না পুরাতন আপনার পুনরায় পাসপোর্ট আছে কিন্তু সেটা মেয়াদ চলে গেছে, এখন নতুন করে আবার আবেদন করতে যদি হয়, সেই ক্ষেত্রে এই অপশনে টিক চিহ্ন দিবেন। এভাবে টিক চিহ্ন দিতে হবে। আবেদনকৃত পাসপোর্টের প্রকৃতি, সাধারণত আমরা সাধারণ ব্যক্তিরা সাধারণটাই দিয়ে থাকি, আর যারা অফিসিয়ালি তারাই দিবেন। যারা সরকারি কাজে বা সরকারি চাকরিজীবী ব্যক্তিরা যদি বিদেশে যান, সেই ক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্ট হবে। আর কূটনৈতিক হচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী, মিনিস্টার এবং প্রধানমন্ত্রী, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থে কূটনৈতিক প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, সেই ক্ষেত্রে তারা এই কূটনৈতিক পাসপোর্ট তাদের জন্য। পাসপোর্ট বিতরণের প্রকৃতি সাধারণ। এখানে সাধারণ ব্যক্তি যারা সাধারণ, তাদের জন্য সাধারণত পাসপোর্টের আবেদন করলে 21 থেকে 22 দিনের মধ্যে পাসপোর্ট হয়ে যায়। এতদিন সময় লাগে, এই সময়ের মধ্যে তারা পাসপোর্ট পাবে। আর যদি বলেন না আপনার পাসপোর্ট খুবই জরুরি এবং 4 থেকে 1 সপ্তাহের মধ্যেই প্রয়োজন পড়বে, 4-5 দিনের মধ্যে আপনার পাসপোর্টের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি জরুরি এইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি জরুরি না থাকে সাধারণ টিক চিহ্ন দিয়ে দিবেন, বাস হয়ে যাবে। ব্যক্তিগত ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য, আপনার ইনফরমেশন, এই জায়গাগুলি মূল এবং ইম্পর্ট্যান্ট। তবে এখানে সতর্কতার বিষয় হলো এখানে কোনো ক্রমে ভুল করা যাবে না। আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনার দুটি জিনিসের প্রয়োজন পড়বে। একটি হচ্ছে জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড।
এই দুটির মধ্যে একটি কাগজ আপনার লাগবেই, একটি কপি আপনাকে দিতেই হবে। এবং যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট ফর্ম পূরণ করেন, তাহলে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করেন পাসপোর্ট ফর্মে, তাহলে আপনার এটাই চূড়ান্ত পাসপোর্ট এবং এটাই ফিক্সড। আর যদি জন্ম সনদ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে অনেকটা সুযোগ আছে চেঞ্জ করা, বিভিন্ন কিছু। আর ন্যাশনাল আইডি কার্ড হলে সেটা কিন্তু কোনো পরিবর্তন বা কোনো কিছু করার থাকে না, সেটাই ফিক্সড হয়ে যায়। যাই হোক, আপনি জন্ম সনদ দেন অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনার থাকুক, যে অনুযায়ী পাসপোর্ট করেন না কেন, সেখানে যে বাংলায় নাম আছে আপনাকে বানান ঠিক হুবহু সেভাবেই দিতে হবে। এবং এই গড়টা হবে আবেদনকারীর বাংলায় নাম, আর এই গড়টা হবে আবেদনকারী ইংরেজিতে নাম। ইংরেজিতে লিখতে গেলে বড় হাতের দিবেন, সবগুলি অক্ষরই বড় হাতের হবে। আবেদনকারীর নাম অবশ্যই সর্বোচ্চ 48 অক্ষরের হবে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা 48 অক্ষরের মধ্যে হতে হবে, আর এর চেয়ে বড় নাম দেওয়া যাবে না। আর এই ঘরটা হচ্ছে দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার যে শর্ট সংক্ষেপে যে শর্ট নেমটি আছে, আই মিন ডাক নাম, সেটা লিখবেন। তবে এখানে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা গড়েই হবে, যেমন ময়ের একার উকার হবে এখানে, বা মুসাম্মত হবে এই ঘরে। আর দশমিকের জন্য দশমিকের একটি ঘর, তারপর আপনার নাম, আর প্রত্যেকটি অক্ষরের একটি করে ঘর ব্যবহার করেন। পিতার নাম, আবেদনকারী পিতার নাম এই ঘরে হবে বাংলাতে, পেশা জাতীয়তা বাংলাদেশি। মাতার নাম হবে আবেদনকারী মাতার নাম, আবেদনকারী মাতার পেশা কি এবং জাতীয়তা বাংলাদেশি। স্বামী বা স্ত্রীর নাম, এইখানে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই ঘরটা ব্যবহার করা হয়। তার স্বামীর নাম, স্বামী যদি থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে, পিতার নামও দিতেই হবে। সে বিবাহিত হলে তার স্বামীর নাম এখানে উল্লেখ হবে, এবং তার স্বামীর পেশা জাতীয়তা বাংলাদেশি দিতে হবে। অভিভাবকের নাম, আবেদনকারীর বর্তমানে জীবিত যে অভিভাবক আছেন তার নাম এখানে দিতে হবে, এবং পেশা জাতীয়তা বাংলাদেশি। তার বৈবাহিক অবস্থা, এটা তো বুঝেনই, বিবাহিত হলে বিবাহিত ঘরে টিক চিহ্ন দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত, অথবা বিধবা হলে তালাকপ্রাপ্ত হলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং আবেদনকারীর পেশা কি সেটা উল্লেখ করতে হবে। যদি অফিসিয়াল পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে তাদের জন্য এই জায়গাটা, আর যারা সাধারণ তাদের জন্য এটা পূরণ করতে হবে না। অফিসিয়াল ব্যক্তির ক্ষেত্রে, অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে অফিসের নাম ঠিকানা দিয়ে দিবেন, এবং অবসর গ্রহণের তারিখ। জন্মস্থান, দেশের নাম বাংলাদেশ, জেলার নাম আপনি যে জেলায় আছেন, যে জেলায় থাকেন সেই জেলার নাম দিয়ে দিবেন। জন্ম তারিখ, এইখানে অনেকে ভুল করেন, দিন প্রথমে দিবেন। দিন দিন তো 30 বা 31 দিন পর্যন্ত হয়। 31 দিনের মধ্যে আপনার যে কোনো একটা দিনে একটা তারিখে আপনার জন্ম হয়েছে, তাই না? সেই বা 12 মাসের মধ্যে যে কোনো একটা মাসে আপনার জন্ম হয়েছে সেই মাসটা লিখবেন। আর আর বৎসরের জন্য বৎসর, এখানে একটা সিস্টেম আছে, এটা কীভাবে পূরণ করতে হয় দেখে নিন। ধরুন দিন, আপনি যদি 30 দিন হয়, যে 30 তারিখে আপনার জন্ম হয়েছে, তাহলে 30 এভাবে লিখবেন। আর যদি দেখা যায় 30 তারিখে না, আপনার 3 তারিখে বা 5 তারিখে জন্ম হয়েছে, সেক্ষেত্রে 03 অথবা 05 যাই হোক না কেন এভাবে লিখতে হবে। কিন্তু কোনো গড় বাদ দিয়ে দেওয়া যাবে না, কোনো গড় খালি রাখা যাবে না। এই যে এভাবে লেখা যাবে না, এভাবে খালি রাখা যাবে না, এবারে 0 দিতেই হবে। এগুলির ক্ষেত্রে একই কথা। এবং আপনার যে সাল 4 সংখ্যার আছে সেই 4 সংখ্যাটা লিখে দিবেন। 1992, 91, 93 যাই হোক না কেন সেটা উল্লেখ করে দিবেন। লিঙ্গ, পুরুষ না মহিলা অথবা হিজলা, অন্যান্য কিছু হতে পারে, সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। জন্ম সনদ, যদি জন্ম সনদ অনুযায়ী পাসপোর্ট করেন তাহলে জন্ম সনদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা জাতীয় পরিচয়পত্র থাকে সেই নাম্বারটা দেবেন, যে কোনো একটা দিতে হবে, অন্যথা দুইটা দেওয়া যাবে না। TIN, এটা সাধারণ ব্যক্তিদের দেওয়ার দরকার নেই, এটা থাকে না, সাধারণত কারো থাকে না, এটা প্রয়োজনও নেই, এটা দিতে হবে না।
উচ্চতা দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নাই, অথবা ইঞ্চিতে যেভাবে দেন দিলে ভালো। আপনার ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান ধর্ম যাই হোক দিয়ে দিবেন। বাংলাদেশি নাগরিকত্বের সূত্র, এটাও সাধারণ আবেদনকারীদের প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে তাদের যারা বাংলাদেশে বসবাস করে, বিদেশি কিন্তু বাংলাদেশি নাগরিক হয়ে গেছে, বিবাহিত করে বাংলাদেশে বিয়ে করে অবস্থান করতেছেন, তারা যদি আবার অন্য দেশে বাংলাদেশ নাগরিক হয়ে অন্য দেশে যাইতে চায়, সেই ক্ষেত্রে তাদের এখানে কী সূত্রে তারা বাংলাদেশের নাগরিক হয়েছে সেই সমস্ত বিষয়াদি উল্লেখ করে, সেটা তাদের জানা, এটা সাধারণ ব্যক্তিদের জানা। এই 18 নম্বরটাও সাধারণ কোনো ব্যক্তির জন্য না। 19 নম্বরটা ইম্পর্টেন্ট এবং 20 নম্বরটাও ইম্পর্টেন্ট। 19 নম্বরটা এবং 20 নম্বর এই নাম্বারগুলি পূরণ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেটা সঠিক সেটাই দিতে হবে। বানানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা দিতে হবে, অবলম্বন করতে হবে। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা যদি সেম হয় নো প্রবলেম, সেমই পূরণ করবেন, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্নটা ভিন্নভাবেই লিখবেন। আর যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে। বৈদেশিক ঠিকানা এটা সাধারণ ব্যক্তির জন্য না, এটা আপনাকে দিতে হবে না, এটা যারা ডিফেন্সের লোক অফিসিয়াল ব্যক্তিরা দিবে। 22 নম্বরটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আবেদনকারী যে আবেদনটি করতেছে পাসপোর্টের জন্য, সেটার ক্ষেত্রে যদি সে বিদেশে গিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য একজন ব্যক্তির ঠিকানা দিতে হবে, যাকে সবসময় পাওয়া যাবে, বাংলাদেশে থাকবেন এবং যিনি বাংলাদেশে থাকবেন এবং তার আত্মীয় স্বজনের যে কোনো একজনের নাম ঠিকানা এখানে দিতে হবে, যার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে। যদি আপনি পাসপোর্টের পুনরায় আবেদনকারী হন তাহলে সেটা আপনার জন্য, কিন্তু নতুন যারা তাদের জন্য না। তারা এখানে পাসপোর্ট নম্বর লিখবেন এবং কত তারিখে ইস্যু হয়েছে সেটা লিখবেন। যদি পাসপোর্টে নতুনদের জন্য না, এই অংশটাও নতুনদের জন্য না, এই অংশটাও নতুনদের জন্য না। আবারও বলছি, যারা পরিবর্তন করতে চান বা আবার পুনরায় আবেদন করতে চান, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে পাসপোর্ট করতে হচ্ছে, সে এই ধরনের ব্যক্তিদের জন্য এটা, নতুন যারা তাদের জন্য না। যারা যদি আবার পুনরায় আবেদনকারী হন তাহলে মেয়াদ উত্তীর্ণের কারণে উল্লেখ করে দিবেন, বা হারিয়ে গেছে সেরকম উল্লেখ দেবেন। তবে হারানোর ক্ষেত্রে জিডির নাম্বার দিতে হবে, অবশ্যই জিডি করতে হবে। হারিয়ে গেলে থানার নাম, তারিখ এগুলো উল্লেখ করে দেবেন। তবে এই অপশনটা নতুনদের জন্য না, টোটালি নতুনদের জন্য নয়। আবেদনের সাথে আপনি কি কি দলিলপত্র বা কাগজপত্র দিয়েছেন? সাধারণ ব্যক্তিরা সাধারণত ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, দুটোর মধ্যে একটি দিয়ে থাকে। তাই তারা যেটা দিবেন, আপনারা যেটা দিবেন সেটা ঠিক চিহ্ন দিবেন। তবে এই অপশনগুলির অতিরিক্ত কোনো কাগজপত্র দেওয়ার প্রয়োজন নাই। পাসপোর্টের জন্য ফিস জমা। পাসপোর্ট করতে গেলে সরকারি রেট হচ্ছে ৩৫০০ টাকা, ৩৫০০ টাকা। এই টাকাটা পাসপোর্ট অফিসে নেবে না, এটা যে কোনো সরকার শিডিউলভুক্ত বা সরকারি ব্যাংকগুলিতে জমা দিতে হবে, যে ব্যাংকগুলি পাসপোর্টের বিল বা পেমেন্ট নিয়ে থাকে, যেমন ধরেন সোনালী ব্যাংক। যাই হোক, তবে ডলারে নয়, টাকায় দিবেন। আর এইখানে ব্যাংকের নাম আসবে আর কত টাকা জমা দিবেন সেই টাকার পরিমাণ, শাখার নাম এবং রসিদ নাম্বার, তারিখ। রসিদ নাম্বার হচ্ছে যে টাকাটা জমা দিচ্ছেন সেটা স্লিপের মধ্যে যে ব্যাংক থেকে যে একটা নাম্বার দিবে সেই নাম্বারটা এখানে বসবে। যাই হোক, এটা হচ্ছে অঙ্গীকারনামা। এটা পড়ে তারপর আবেদনকারী এখানে স্বাক্ষর করবেন। এটা
পরে স্বাক্ষর করে দেবে, তারিখের জায়গায় তারিখ। প্রত্যয়নপত্র এটা একটা সার্টিফিকেট, এটা তিনি দিবেন যিনি আবেদনকারীকে চিনেন এবং তাকে, সে হতে পারে চেয়ারম্যান, মেম্বার অথবা কাউন্সিলর, যাই হোক সে তবে সত্যায়িত করার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার দ্বারা করাই বেটার। এটা যিনি আপনাকে চিনেন তিনি এই প্রত্যয়নপত্রটাতে স্বাক্ষর করবেন। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এটা আপনাকে পূরণ করতে হবে না। এটা আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন তখন পাসপোর্ট অফিস থেকে এই ফর্মটা আসবে থানাতে, আপনার এলাকার থানাতে আসবে এবং পুলিশ এটা ভেরিফাই করবে এবং প্রতিবেদন দেবে পুলিশেই। আর এই নির্দেশনাগুলি ভালো করে পড়বেন এবং বুঝে নেবেন। আর এই অংশটা অফিসের ব্যবহারের জন্য, এটা আপনার জন্য নয়। ঠিক আছে, এই 4 পেজের অংশটুকু ঠিকঠাকভাবে পূরণ করে আপনি পাসপোর্ট অফিসে জমা দিবেন। তবে পাসপোর্ট অফিসে যখন জমা দিবেন তখন পাসপোর্ট অফিসেই আপনার একটি ছবি তারা আপনার একটি ছবি তুলে নিবে ক্যামেরা দিয়ে, তাদের নিজস্ব ক্যামেরা আছে, ওয়েবক্যাম আছে, সেটা দিয়ে আপনার ছবি তুলে নেবে। তবে সে ছবি তোলার ক্ষেত্রে একটি নিয়ম আছে, আপনাকে এক কালারের পোশাক পরিধান করতে হবে। এখানে রঙিন পোশাক এলাও নয়, বিভিন্ন রঙের পোশাক এলাও নয়, গ্রহণযোগ্য নয়। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত।